আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আজকে লাইভ শুরু করব, তবে তার আগে 1 মিনিট। আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আমি আপনাদের সাথে আজকে হাজির হয়েছি লাইভ ক্লাস নিয়ে। অনেকদিন পরে, অনেকদিন দেখা নাই আপনাদের সাথে। আপনাদের দেখার জন্য আমার খুব ইচ্ছা হচ্ছিল, তাই এত রাতে মানে ভোর রাতে বলতে গেলে, তাই না? রাত তো 10:30 বেজে গেছে, সুতরাং অনেক রাত। এত রাতে আপনাদের সাথে হাজির হয়েছি, ক্লাস নিব, কিছু বিষয় আলোচনা করব, কিছু টিপস দিব, যে টিপসগুলো আপনাদের অবশ্যই অনেক কাজে লাগবে বলে আমি বিশ্বাস করি। তো সব কিছু মিলে আজকের ক্লাস যারা ক্লাসে যুক্ত হচ্ছেন তাদের সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা আর বরাবরের মতো আসসালামু আলাইকুম। আশা করছি আপনি খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। যারা লাইভে যুক্ত হচ্ছেন তাদেরকে আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন, যে এত রাতে কষ্ট করে আমার সাথে লাইভে যুক্ত হচ্ছেন। আহ, কোনো কিছু যদি দেখতে অসুবিধা হয়, বুঝতে অসুবিধা হয়, তাহলে অবশ্যই আমাকে বলবেন। আমি আপনাদের দেখছি যে কে কে দেখছেন না দেখছেন, কে কি বলছেন সেটা দেখার চেষ্টা করছি। তো আশা করছি যে আপনারাও দেখতে পাচ্ছেন। আজকে কিন্তু শুক্রবার, লাল পাঞ্জাবি পরেছি, লাল লাল পাঞ্জাবি। ভাবলাম যে অনেকদিন পরে কালারফুল কিছু একটা পাঞ্জাবি পরি, তাই কালারফুল পাঞ্জাবি পরেছি। সকাল থেকেই একটু ব্যস্তই ছিলাম এই আপনাদের বাচ্চা কাচ্চাদেরকে নিয়েই। তো এখনও একটু ব্যস্ত, এখন আপনাদের সাথে ব্যস্ত। তো ভাবছি যে রাতের বেলা ঘুমাইতে যাওয়ার আগে আপনাদের সাথে কিছু কথা বলি, কিছু ক্লাস নেই, যেন আপনাদের উপকার হয়। দেখেন, আমার ক্লাস থেকে কিন্তু বরাবরের মতো প্রতিটা ক্লাসেই কিন্তু আমি চেষ্টা করেছি নতুনত্ব কিছু না কিছু সংযোজন করার জন্য। আমার ক্লাস করলে আমি এতটুকু বলতে পারি যে আপনি নতুন কিছু বিষয় অবশ্যই শিখবেন। আজকে দুইটি বিষয় নিয়ে কথা বলবো। এক, সাধারণ জ্ঞান বরাবরের মতো যেটা সবসময় আপনাদের সাথে আলোচনা করি, সে বিষয়তে থাকবেই। এর পাশাপাশি আমি আপনাদের সাথে বাংলার কিছু টিপস দিব ইনশাল্লাহ আজকে। তো সাধারণ জ্ঞান এবং বাংলার যে কিছু টিপস পেতে হলে পুরো ক্লাস আমার সাথে থাকতে হবে। আজকে আমি চাচ্ছি ক্লাসটাকে অনেক বেশি লং করতে। রাতের বেলা অনেকে অনেক কাজ করছেন, তো অনেক কাজ না করে যদি একটু আমার সাথে যুক্ত হন, তাহলে আমি আপনাদের কথা দিচ্ছি যারা বিশ্ববিদ্যালয় ভর্তি শিক্ষার্থীবৃন্দ রয়েছেন, তারা ইভেন যারা চাকরির প্রতিযোগিতামূলক পরীক্ষা যারা অংশগ্রহণ করতে চান, বিসিএস সহকারে প্রাইমারি, প্রত্যেকের জন্য আজকের এই ক্লাসটি, সাধারণ জ্ঞান এবং বাংলা ক্লাসটি অবশ্যই গুরুত্বপূর্ণ এবং অবশ্যই আপনার জন্য খুব কাজে লাগবে, গ্যারান্টি। তো বরাবরের মতো সাথে থাকবেন যেমনটা থাকেন। তো আমি একটু দেখছি কারা কারা, আর দেখার আগে একটু শেয়ার করে নিই, আমি নিজেই শেয়ার করি। কারণ হচ্ছে অনেকেই, আমি ঘোষণা দিয়েছিলাম মেহেদিস জিকে যে ফেসবুক আইডি, সেই ফেসবুক আইডি থেকে আমি ক্লাসে লাইভে আসবো। তো আমি যথারীতি সেখান থেকে না এসে মেহেদিস জিকে থেকে এসেছি, মেহেদিস জিকে থেকে এসেছি। মেহেদিস জিকে পেজটাকে আমি শেয়ারও করেছি, আপনারা দেখতে পাচ্ছেন। আপনাদের একটা জিনিস বলে রাখি, আপনাদেরকে আমি আমার পক্ষ থেকে ভালোবাসা, আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা জানাচ্ছি। অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের জন্য আমার দোয়া থাকলো। আপনাদের ভালোবাসার জন্য আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইবার প্রায় 1700 এখন। দেখেন, কয়েকদিন আগে কিন্তু 1000 ছিল, 700 সাবস্ক্রাইবার বেড়েছে মাত্র এই 10 থেকে 15 দিনের ব্যবধানে। এবং এর জন্য সম্পূর্ণ ক্রেডিট, অল ক্রেডিট গোজ টু এই আপনারা, আমার ভালোবাসার এই মানুষগুলা। তো আমি আপনাদেরকে অনেক বেশি ভালোবাসি। দেখেন, ভুল ত্রুটির ঊর্ধ্বে কেউ না, আমিও অবশ্যই অনেক পাপী, অনেক দিক দিয়ে হয়তো ভুল করেও থাকি। তবে অবশ্যই আমি এতটুকু বলতে পারি যে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, এবং আমার ভুলগুলো যদি কোনো জায়গায় থাকে আমাকে বলবেন, আমি অবশ্যই সেই জায়গাটাকে সংশোধন করার চেষ্টা করব। তো আমি ক্লাস শেয়ার করেছি, তো আপনারা যারা যুক্ত হচ্ছেন যদি মন চায় আর কি শেয়ার করতে পারেন, যেন ক্লাসে অনেকে যুক্ত হলে তো ভালোই লাগবে আমার, তাই না বলেন? সো যারা দেখছেন, এখন এখন কয়জন দেখছেন একটু দেখে নিই। এখন সাথে 17 জন যুক্ত আছেন। এই 17 জন মানুষ যদি 17টা শেয়ার করেন তাহলে খারাপ লাগবে না, ভালোই তো লাগবে না।
তো একটু শেয়ার করেন, দেখি আপনারা সবাই শেয়ার করেন, সবাই যুক্ত হন। মনির ভাই সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম। মনির ভাই কেমন আছেন আপনি? মনির ভাইয়ের সাথে অনেকদিন ধরে দেখা নাই। তো আমি ডেফিনেটলি আপনাদেরকে নতুন কিছু বিষয় চমক দিব আজকের ক্লাসে। অবশ্যই বাংলার কিছু শর্টকাট টেকনিক আপনি পাবেন এবং সাধারণ জ্ঞানের শর্টকাট টেকনিক তো থাকবেই। আমি মানেই কোনো টেকনিক অবশ্যই আছে, এবং আমার টেকনিক অবশ্যই অনেক সহজ টেকনিক হবে, এটা নিয়ে কোনো সন্দেহ নাই। কারণ আমি অনেক অ্যানালাইসিস করে এই টেকনিকগুলো তৈরি করি। যেমন একটা উদাহরণ দেই। আচ্ছা বলেন তো, বিশ্বের সবচেয়ে বড় সংবিধান কোন দেশের? সাধারণ জ্ঞান দিয়ে শুরু করলাম, ওকে, ক্লাস শুরু। বলেন, বিশ্বের সবচেয়ে বড় সংবিধান কোন দেশের? কোন দেশ? কি হয়েছে তো নাকি? আচ্ছা বলেন, সাধারণ জ্ঞানে একটা জিনিস আপনি মনে রাখবেন, বড় জানলে ছোট জানতে হয়, বৃহত্তম জানলে ক্ষুদ্রতম জানতে হয়, আর প্রথম জানলে শেষ জানতে হয়। তাই যে কোনো বিষয় নিয়ে যখন এইসব বিষয়ের কথা আসবে, যে প্রথম তখন শেষ জানবেন, যদি বলে বৃহত্তম তাহলে ক্ষুদ্রতম জানবেন, বিষয়টা খুব সহজ। তাহলে বলেন, যে প্রশ্নটা করছিলাম যে সবচেয়ে বড় সংবিধান কোন দেশের? বাংলাদেশেরও তো সংবিধান আছে, তাই না? অবশ্যই সংবিধান আছে। রাষ্ট্রের মূল যে কথাগুলো, রাষ্ট্র যেভাবে পরিচালনা হয় মূলত সাংবিধানিকভাবে রাষ্ট্রটা পরিচালিত হয়। তো যাই হোক, বাংলাদেশের সংবিধান নামে একটা ক্লাস করব, কোন কোন অনুচ্ছেদ গুরুত্বপূর্ণ, কোন কোনগুলো গুরুত্বপূর্ণ নয়, কোনগুলো আপনি পড়বেন, সংবিধানটা অনুচ্ছেদগুলো আপনি মুখস্থ রাখবেন কিভাবে, এই বিষয়গুলো নিয়ে কিন্তু আমি আপনাদের সাথে খুব শীঘ্র হয়তো একটা ক্লাস রেকর্ড করব। আমার প্রিয় একজন শিক্ষার্থী বলেছে যে স্যার, সংবিধান কিভাবে আয়ত্ত করতে পারি, এই বিষয়ের উপর আপনি একটা ক্লাস নেবেন। তা আমি অবশ্যই সংবিধানের ওপরেই আমি সেই বিষয়টাতে মাথায় রেখেছি, ক্লাস খুব শীঘ্রই নিব আপনাদের জন্য। যাক, যদি বলছিলাম যে পৃথিবীর সবচেয়ে বড় সংবিধান কোন দেশের? মনে রাখবেন, বৃহত্তম যদি বলে, মানে যদি বৃহত্তম সংবিধান যদি বলে বড়, বৃহত্তম না বলে যদি বিষয়টাকে বড় বলি, তাহলে শুনতে বেশি শ্রুতি মধুর লাগে। হ্যাঁ, কারণ বলতেছি বড় সংবিধান কোন দেশের? বিশ্বের সবচেয়ে বড় সংবিধান হচ্ছে কোন দেশের বলেন তো? পাশের রাষ্ট্র ভারত, ভারতের। তাহলে বড় জানলে ছোট জানতে হয়, যে সবচেয়ে ক্ষুদ্রতম সংবিধান কোন দেশের? খুবই সহজ। দেশ দেখছেন ক্ষমতাবান, কিন্তু সংবিধান হয়ে গেছে ক্ষুদ্র। ইন্টারেস্টিং বিষয় না? আমেরিকা। আমেরিকার সংবিধান সবচেয়ে ক্ষুদ্র বা ছোট। ভারতের সংবিধান সবচেয়ে বড়, বৃহত্তম রাষ্ট্র, খুব স্বাভাবিকভাবেই। বিষয়টা দেখেন, পৃথিবীতে কিন্তু আমেরিকা তৃতীয় বৃহত্তম দেশ আয়তনে, আবার ভারত হচ্ছে সপ্তম বৃহত্তম দেশ আয়তনে। ভারতের সংবিধান হচ্ছে সবচেয়ে বড়, আর আমেরিকার সংবিধান হচ্ছে সবচেয়ে ছোট, ক্ষুদ্রতম সংবিধান। আচ্ছা, আমেরিকা থেকে কিন্তু পরীক্ষা 1 নম্বর আসবে কমন, এবার যে কোনো পরীক্ষা, বিসিএস, বিশ্ববিদ্যালয়, প্রাইমারি, সব জায়গায় কিন্তু 1 নম্বর আসার সম্ভাবনা আছে। কারণ আমেরিকার সম্প্রতি নির্বাচন হয়েছে, যে আমেরিকার 46তম প্রেসিডেন্ট যিনি নির্বাচিত হলেন ডেমোক্রেট দল থেকে, জো বাইডেন। আচ্ছা, শেষ করে নিয়ে একটু বলে দিই, তাহলে সুবিধা হবে অনেকের। 46তম প্রেসিডেন্ট যিনি নির্বাচিত হলেন, তার নাম কি বলছে বলেন তো? জো বাইডেন। কি বাইডেন? জো বাইডেন। জো বাইডেন। আশা করছি বিষয়টা আপনার কাজে লাগবে। আর উনি যে দল থেকে নির্বাচন করেছেন, সে দলের নামটা বলে দিই, ডেমোক্র্যাট। ডেমোক্র্যাট থেকে নির্বাচন করেছেন জো বাইডেন। এবং এই জো বাইডেন যে দল থেকে, ডেমোক্রেট, আর যে প্রতীক, এই দলের যে প্রতীক, ইন্টারেস্টিং বিষয়, গাধা। গাধা। তার মানে আমেরিকার যিনি প্রেসিডেন্ট নির্বাচিত হলেন, তার দলীয় প্রতীক কি বলেন তো? গাধা। তার মানে এখন আমেরিকার প্রেসিডেন্ট গাধা। আর এখন যিনি আছেন রিপাবলিকানের ডোনাল্ড ট্রাম্প, তো এই রিপাবলিকানের দলীয় প্রতীক হচ্ছে হাতি। তার মানে এখন হাতি ক্ষমতায় আছে, 20 তারিখ পর্যন্ত থাকবে। 20শে জানুয়ারি আমেরিকার নতুন প্রেসিডেন্ট শপথ গ্রহণ করে, এটা আমেরিকার ঐতিহ্য। সেই জায়গা থেকে আমরা দেখব, সামনে অপেক্ষা করব কি অবস্থা হচ্ছে। কারণ এই বিষয়টা নিয়ে অলরেডি খবরে শুনলাম ডোনাল্ড ট্রাম্প নাকি আদালতে শরণাপন্ন হয়েছেন। আসলে আমেরিকায় ইলেকট্রাল কলেজ, মানে ভোট পদ্ধতিতে প্রেসিডেন্ট নির্বাচনের ব্যাপারটা তৈরি মানে হয়, জনগণের সরাসরি ভোটে কোনো আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে হওয়ার সুযোগ নেই। এখানে ইলেকট্রাল কলেজ কর্তৃপক্ষ যাকে নির্বাচন করে, যাকে ভোট দেয়, ইলেকট্রাল কলেজ সব ভোটগুলো দেয়, তিনি আমেরিকার প্রেসিডেন্ট হওয়ার সুযোগ পান। তো যাই হোক, আমেরিকানের কথা বলতে যে এই প্রেসিডেন্ট এবং দল এবং তার দলের যে প্রতীক, সেই প্রতীকের কথাটা বলে ফেললাম। আশা করছি এই বিষয়টা আপনার কাজে লাগবে। আমেরিকার এই নতুন যে নির্বাচনটা হলো, শপথ গ্রহণ করুক, আমি আর 2-1 সপ্তাহ পরের দিকে আমি চেষ্টা করব যে এই বিষয়টাতে একটা সুন্দর একটা পরিপূর্ণ ক্লাস নেওয়ার জন্য, আমেরিকা থেকে কি কি প্রশ্ন আসতে পারে, যেগুলো প্রশ্ন আসবে সেগুলো অ্যান্সার করার জন্য। তো লাইভে একটা বিষয় আমি আপনাদেরকে বলি, যে যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাকে প্রশ্ন করতে পারেন। একটা বিষয়, অনেকে লাইভে যুক্ত হয়েছেন, সবাইকে ধন্যবাদ। যারা অনেকে উত্তর দিয়েছেন,
অনেক উত্তর দিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ যে সাথে যুক্ত আছেন, যে ইভেন আমার সাথে ক্লাস করছেন এত রাতে ফেসবুকে আড্ডা কম দিয়ে যদি আমার সাথে ক্লাস করেন, যদি কিছু শেখার থাকে শিখে নেবেন। তো যাই হোক, যে কথা বলার জন্য আসলে আমি এই সংবিধানের কথাটা বলছিলাম, যে অলিখিত সংবিধান শর্টকাট টেকনিক একটা শিখে নেন। অলিখিত সংবিধান, অলিখিত সংবিধান, ঠিক আছে। অলিখিত সংবিধান রয়েছে 4টি দেশে। কয়টি দেশ? 4টি দেশ। 4টি দেশে, বিশ্বের 4টি দেশের সংবিধান হচ্ছে আপনার অলিখিত সংবিধান। এবার প্রশ্ন হচ্ছে কোন 4টি দেশ? খুব সহজ, আমি পড়াই, আমি তো বলতেই পারবো মুখস্থ। আপনি তো বললে তো আপনি মনে রাখতে পারবেন না, কারণ মাথার মধ্যে অনেক দেশ ঘুরবে। ধরুন আমি বলে দিলাম যে কোন 4টা দেশের, বললাম ইংল্যান্ড, সৌদি আরব, স্পেন, নিউজিল্যান্ড। কি বলছি বলেন তো? ইংল্যান্ড, সৌদি আরব, স্পেন, নিউজিল্যান্ড। এই যে বললাম, আপনাকে তো যদি আমি 2 দিন পরে জিজ্ঞাসা করি, 5 দিন বা 1 সপ্তাহ বা 1 মাস পর জিজ্ঞাসা করি, বলেন তো যে সারা পৃথিবীর মধ্যে কয়টা দেশের সংবিধান অলিখিত, তখন তো আপনি হিসাব করবেন 4 না 5, 4 না 5। এই একটা হিসাব থাকতে পারে যে 4 না 5, এটা সমস্যা। এই সমস্যা দূর করবেন আমার টেকনিক, মানে কয়টা আসলে 4 না 5টা, এই সমস্যাটা দূর হয়ে যাবে আমার টেকনিকের মধ্য দিয়ে। আবার ওই যে 4টা দেশ, সে 4টা দেশের নাম আপনি মনে রাখবেন, এবং খুবই মজার এবং খুবই সহজ টেকনিক। তো টেকনিকটা কি? এত যে টেকনিকটা সহজ মজার বলতেছি, যে মজা যদি না লাগে তাহলে সমস্যা না, আমি জানিস মজা লাগবে। আচ্ছা, খেলাধুলা তো সবাই দেখেন। সম্প্রতি সাকিব আল হাসান একটা কোনো সেলিব্রিটির সাথে ছবি তুলতে চায় নাই, মোবাইল ছুঁড়ে ফেলে দিয়েছে, এটা তো একটা খুব বেশি। এবং দেখলাম কোথায় যেন গিয়ে কি যেন উদ্বোধন করছে, যাও সেদিকে হটেবে না যায়। তো যাই হোক, খেলাধুলার বিষয়টাতে আমরা সবাই সবসময় সচেতন থাকি, জাস্ট সেটা বোঝানোর জন্য সাকিব আল হাসানের সে কথাটা বললাম, কারণ ফেসবুকে বিষয়টা আমি লক্ষ্য করে দেখেছি আর কি। যাই হোক, এই খেলাধুলা দেখি। আচ্ছা, খেলাধুলাটা হয় মূলত কোন চ্যানেলে? ওই যে স্পোর্টস যেসব চ্যানেল আছে না, যেসব আমরা খেলা দেখি, আমরা সেই চ্যানেলগুলোর নাম জানি তো নাকি অনেকগুলা। আমি একটা খেলাধুলার চ্যানেলের নাম বলবো, সেই চ্যানেলের নাম আমার মনে হয় আপনারা সবাই জানেন, শুনেছেন কোনো না কোনো সময়। আমি একটা চ্যানেলের নাম বলছি ESPN। নাম শুনেন নাই? ESPN, দেখেন আমি লিখে দিই। কি বলেছে বলেন তো? ES, তারপর কি বলেছি? P, তারপর বলেছি N, ESPN। এটা কিন্তু একটা খেলাধুলা চ্যানেলের নাম। আপনি যদি খেলাধুলা এই চ্যানেলের নামটা মনে রাখতে পারেন, তাহলে বিশ্বের যে অলিখিত সংবিধান 4টে দেশের, সে 4টে দেশের নাম খুব সহজে এবং চমৎকারভাবে মনে রাখতে পারবেন। এবং অলিখিত সংবিধান কয় দেশের? 4 দেশের। দেখেন তো কয়টা আছে এখানে, কয়টা লেটার আছে? 1, 2, 3, 4, 4টা লেটার। কয়টা লেটার? 4টা আছে। তাহলে অলিখিত সংবিধান কয়টি দেশের? 4 দেশের। 4-এ 4 দেন, কাটাকাটি যদি করি, দেখেন 1, 2, 3, 4। খুবই সহজ। কয় দেশের? 4 দেশ। কোন কোন 4 দেশের দেশ দেখেন? ইতে ইংল্যান্ড, এসতে সৌদি আরবিয়া, পিতে স্পেন। এই কি মিলল না যে এখানে? এসতে তো স্পেন হওয়ার কথা ছিল। হ্যাঁ, একটু মনে রাখতে হবে এটা। হ্যাঁ, মিলল না কিন্তু মনে রাখতে হবে। পিতে স্পেন ধরবেন, আর এসতে সৌদি আরব ধরবেন, বিষয়টা শেষ। এবং সর্বশেষ এন ফর নিউজিল্যান্ড। ওকে, এবার দেখেন তাহলে বিশ্বের কয়টা দেশের সংবিধান অলিখিত? 4 দেশের। 4টা মনে রাখবেন কিভাবে? এই দেখেন, কাটাকাটি করবেন, 1, 2, 3, 4, কাটাকাটি করলেন, কাটাকাটি করে দেখবেন 4টাই আছে এখানে লেটার। তো 4টা, শেষ বিষয়টা। তাহলে কোন কোন 4টা দেশ? ইংল্যান্ড, সৌদি আরব, স্পেন, নিউজিল্যান্ড। এই 4টা দেশের সংবিধান হচ্ছে অলিখিত সংবিধান। তাহলে শিক্ষার্থীবৃন্দ, যে সারা পৃথিবীর মধ্যে 4টা দেশের সংবিধান অলিখিত, সে 4টা দেশ আপনি বুঝবেন কিভাবে? এই যে ESPN। কি টেকনিকটা কি খুব কঠিন লাগছে? আশা করছি টেকনিক সহজ লাগার কথা আর কি। কেমন লাগলো সেই টেকনিকটা অবশ্যই আমাকে জানাবেন। কেমন লাগলো টেকনিক? মন্তব্য করেন যে এই যে অলিখিত সংবিধান যে 4টা দেশের, সে 4টা দেশের যে টেকনিকটা দিলাম, কি বলেছি যে খেলাধুলার একটা চ্যানেল, নাম হচ্ছে ESPN। যেহেতু আমরা খেলাধুলা সবাই খুব পছন্দ করি, তো এই চ্যানেলের নাম মনে হয় আমরা সবাই শুনেছি বা জেনেছি, অথবা টেলিভিশনে দেখবেন। আজকে দেখবেন। হ্যাঁ, আজকে দেখবেন। তো বিষয়টা খুব সহজ, মনে রাখবেন 4টা দেশ। তবে এখানে নিউজিল্যান্ডকে নিয়ে একটা কথা বলতে পারি, যে প্রশ্নটা পরীক্ষায় বিগত সালে অনেকবার এসছে, বিশ্ববিদ্যালয়ে এসছে, BCS এসছে, বিভিন্ন চাকরি প্রতিযোগিতামূলক পরীক্ষা এসছে। সেই প্রশ্নটা কি নিউজিল্যান্ড থেকে? বিশ্বের প্রথম কোন দেশের নারীরা ভোটাধিকার লাভ করে? কি বলেছে বলেন তো?
বিশ্বের প্রথম কোন দেশের নারীরা ভোটাধিকার লাভ করে? এই নিউজিল্যান্ডের নারীরা, এই প্রশ্নটা পরীক্ষা অনেকবার এসেছে, সালটা গুরুত্বপূর্ণ, 1893 সাল। 1893 সালে নিউজিল্যান্ডের নারীরা প্রথম বিশ্বে ভোটাধিকার লাভ করে। অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং অনেকবার এই প্রশ্নটা কিন্তু এসেছে। নিউজিল্যান্ড দেশটাও কিন্তু গুরুত্বপূর্ণ, কারণ নিউজিল্যান্ডের বর্তমান যিনি প্রধানমন্ত্রী নাম হচ্ছে জেসিন্ডা আর্ডার্ন। এই জেসিন্ডা আর্ডার্ন যখন ক্রাইস্ট চার্চে ওই যে মসজিদের মধ্যে যখন একজন বন্দুকধারী হামলা করলো, সেখানে মারা গেল অনেকগুলো মানুষ মসজিদের মধ্যে, ঘটনা কি মনে পড়ছে? ওই যে ক্রাইস্ট চার্চে। তার পরবর্তীতে এই নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডার্ন যেসব পদক্ষেপ নিয়েছিলেন, প্রত্যেকটা পদক্ষেপ ছিল প্রত্যেকটা রাষ্ট্রের জন্য একটা উৎকৃষ্ট উদাহরণ এবং তিনি যথেষ্ট প্রশংসা করিয়েছিলেন সেই পদক্ষেপগুলোর কারণে। পরবর্তীতে আমরা দেখলাম যখন সারা পৃথিবী করোনা ভাইরাসের জন্য আক্রান্ত হয়ে গেল, তখন কিন্তু নিউজিল্যান্ড করোনা ভাইরাস মোকাবেলার ক্ষেত্রে যথেষ্ট সামনে থেকে নেতৃত্ব দিয়েছে। কি মনে আছে তো নাকি? মনে থাকার কথা। এই নিউজিল্যান্ডের রাজধানীর নাম ওয়েলিংটন। নিউজিল্যান্ডের আদিম অধিবাসীদেরকে বলা হয় মাউরি, কিউই বলা হয়, কারণ তাদের জাতীয় পাখি কিন্তু কিউই, সেজন্য কিউই বলা হয় এই নিউজিল্যান্ডের অধিবাসীদেরকে। মনে রাখতে হবে কিন্তু, হ্যাঁ, বিষয়গুলো কিন্তু গুরুত্বপূর্ণ যেগুলো বলেছি। বিশেষ করে এই যে বিশ্বে প্রথম কোন দেশের নারীরা ভোটাধিকার লাভ করে, সেটা যে নিউজিল্যান্ডের নারীরা, এবং 1893 সালে, এই বিষয়টি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। প্রতিটা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায়, বিসিএস পরীক্ষায়, প্রাইমারি বলেন, বিসিএস বলেন, এই বিশ্ববিদ্যালয় বলেন, প্রত্যেকটা জায়গায় ওই প্রশ্ন কমন। তাহলে কমন প্রশ্নটাকে আপনাকে কমন রাখতে হবে। দেখে নেন, শিখে নেন। কেমন লাগলো? প্রিন্স বলছে যে ভাই, নারী জাগরণের অগ্রদূতকে। প্রিন্স আসলে রংপুরের ছেলে, বুঝতে পারলেন? রংপুরের হচ্ছে বেগম রোকেয়া নারী জাগরণের অগ্রদূত। হ্যাঁ, সেই এই কথা ছাড়া দুনিয়ার বুকে আর কোনো কথাই পারে না। নারী জাগরণের অগ্রদূত যে বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন, সেটা কিন্তু আমি জানি। কিন্তু আমি এটাও জানি যে প্রিন্সকে যদি জিজ্ঞাসা করি যে বেগম রোকেয়া কত সালের কত তারিখে জন্মগ্রহণ করেছে, কত সালে কত তারিখে মারা গিয়েছে, বলো তো, পারবে না। বিশেষ নাহলে আপনারা জিজ্ঞাসা করে দেখেন পারে কিনা। খালি এতটুকুই পারে যে বেগম রোকেয়া আমাদের এলাকার, এর বাইরে কোনো কিছু পারে না। তবে হ্যাঁ, বেগম রোকেয়া যখন কথা এসছে, প্রিন্সকে শেখায়। প্রিন্সের বদৌলতে আপনারা শিখে নেন বেগম রোকেয়া সম্পর্কে। হ্যাঁ, যাই হোক, সাধারণ জ্ঞানের মধ্যে এবার বাংলা একটু যোগ করে দিলাম, কারণ বেগম রোকেয়া প্রত্যেকের জন্য গুরুত্বপূর্ণ। আসেন, প্রিন্সের বদৌলতে, প্রিন্স যখন প্রশ্ন করে ফেলেছে, প্রিন্স তো জানে না আসলে যে তাদের, শুধু এতটুকু জানে যেহেতু সে রংপুরি বাসা, তাই রংপুরি। এই তাদের দেশে একটা, তাদের জেলাতে একজন নারী রয়েছেন, তার নাম হচ্ছে বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন। এই যে বেগম রোকেয়া। আসেন এবার বেগম রোকেয়াকে নিয়ে প্রিন্সকে যে বলি, প্রিন্স জানে না। প্রিন্স, তুমি কি জানো? জানলে অ্যান্সার দাও দেখি, তাহলে বাকিরা কি বলে লেখেন। বাকিদের জন্য বলছি, প্লাস প্রিন্সদের জন্য বলছি। 1880 সালের 9 ডিসেম্বর জন্মগ্রহণ করেছেন। 1880 সালে 9 ডিসেম্বর জন্মগ্রহণ করেছেন বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন। তার প্রকৃত নাম রোকেয়া খাতুন, আর বৈবাহিক সূত্র নাম হচ্ছে সাখাওয়াত হোসেন, মানে বেগম রোকেয়া সাখাওয়াত। তার স্বামীর নাম ছিল সাখাওয়াত হোসেন। দেখেন, উনি কিন্তু মারা গিয়েছেন 1932 সালে। কত সালে? 32 সালের একই তারিখে, 9 ডিসেম্বর। সেজন্য রোকেয়া দিবস, সেজন্য রোকেয়া দিবস হচ্ছে এই 9 ডিসেম্বর। তাহলে রোকেয়া দিবস কবে শিক্ষার্থীবৃন্দ? 9 ডিসেম্বর। পরীক্ষা কিন্তু আসতে পারে কি, এসেছে তো 9 ডিসেম্বর, মনে থাকবে। তাহলে প্রিন্সের বদৌলতে বেগম রোকেয়া, প্রিন্স যেহেতু জানে না তাই প্রিন্সকে বলতেছি। প্রিন্স, বিষয়টা শিখে রাখো যে কত সালে জন্মগ্রহণ করেছে, কত সালে মারা গিয়েছে। খালি নারী জাগরণের অগ্রদূত বললে তো হবে না, পরীক্ষার প্রশ্ন তো ওইটার বাইরে তারও আসতে পারে, সে বিষয়গুলো দেখো আর কি। হ্যাঁ, তো যাই হোক, এই যে সাল তারিখ আমি বলে দিয়েছি, এর বাইরে তিনি গুরুত্বপূর্ণ দুইটা গদ্য রচনা করেছিলেন। তার মধ্যে একটা মতিচুর আর একটা শ্রেষ্ঠ, যেটা বলা হয় সর্বশ্রেষ্ঠ, নাম হচ্ছে অবরোধবাসিনী। আর উপন্যাস রয়েছে তার দুইটা, একটা হচ্ছে পদ্ম রাগ আর একটা হচ্ছে সুলতানার স্বপ্ন বা সুলতানাস ড্রিম। তাহলে বেগম রোকেয়া থেকে মোটামুটি যা যা আসার গুরুত্বপূর্ণ সে বিষয়গুলো কিন্তু বলে দিয়েছি। যাই হোক, এবার কথা বলছিলাম সংবিধান নিয়ে। যাই হোক, অনেকে জান্নাত জেরিন বলছে খুব ইজি অ্যান্ড রিমাইন্ডিং টেকনিক স্যার, থ্যাংক ইউ জান্নাত জেরিন। ইমতিয়াজ সবুজ বলছে যে অনেক অনেক মজা, আপনাকে ভুলে গেলেও এটা ভুলার নয়।
ইমতিয়াজ ভাই আমাকে ভুললে তো হবে না, আমাকে মনে রাখা লাগবে তো না, আমাকে মনে রাখবেন অবশ্যই, সাথে সাথে অন্য কিছু মনে রাখতে চাইলে সমস্যা নাই। তবে ডোন্ট মিস আমাকে, আমাকে ভুলা যাবে না কিন্তু। হ্যাঁ, প্রিন্স বলছে যে তার নাকি খালা হয়, খালা কত সালে জন্মগ্রহণ করছে এটা কিন্তু জানতো না। ওই যে একটা ছোটবেলার কথা শুনি নাই যে অনেক সময় দেখা যাচ্ছে আমার জিনিস কিন্তু আমার মাথা ব্যথা নাই কিন্তু অন্যের মাথা ব্যথা বেশি, তখন আমরা একটা প্রবাদ বাক্য বলি, সেটা যার বিয়ে তার নাম নাই পাড়াবসির ঘুম নাই, ঘটনা হয়েছে তাই। তো যাই হোক, আমরা কথা বলছিলাম সংবিধান নিয়ে এবং বলছিলাম কিছু টেকনিক আপনাদের আজকে শেখাবো। তো আপনাদের কাছ থেকে যদি আমি জিজ্ঞাসা করি যে কারো কোনো প্রশ্ন আছে কিনা, তো আপনারা কি প্রশ্ন করবেন? যদি প্রশ্ন থাকে অবশ্যই প্রশ্ন করতে পারেন। বাংলা সাধারণ জ্ঞান, আমি আপনাকে বলছি বাংলা সাধারণ জ্ঞান যদি কারো কোনো প্রশ্ন জানার থাকে অবশ্যই করতে পারেন, অবশ্যই বলতে পারেন। অবশ্যই আমি চেষ্টা করবো আপনার সেই প্রশ্নটা অ্যান্সার করার জন্য। এবার বাংলা থেকে একটা গুরুত্বপূর্ণ জিনিস পড়ায়, বাংলা এবং সাধারণ জ্ঞান দুটোতে কাজে লাগবে, 2 in 1, মানে একের ভিতরে দুই। সেটা হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এই যে তার নামের সামনে যে অনেকগুলো উপাধি, একটা হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, আবার বলা হচ্ছে জাতির জনক, আবার বলা হচ্ছে যে জাতির পিতা, আবার বলা হচ্ছে বঙ্গবন্ধু, আবার বলা হচ্ছে পোয়েট অফ পলিটিক্স বা রাজনীতির কবি। এই যে উপাধিগুলা কখন কে দিয়েছিল সেগুলো এখন আমি আপনাদেরকে শেখাবো। আশা করছি আপনাদের এই কালেকশনটা খুব বেশি কাজে লাগবে, কারণ যে কোনো পরীক্ষার জন্য এই তথ্যগুলো 100তে 1000 গুণ বেশি গুরুত্বপূর্ণ। সো এই বিষয়গুলো কিন্তু মিস করা যাবে না। হ্যাঁ, এই বিষয়গুলো কিন্তু খুব মনোযোগের সাথে দেখতে হবে। চলুন আমরা একটা জিনিস মনে রাখবেন, এই যে এখন যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে যে কথাগুলো আমি বলবো, এই কথাগুলো কিন্তু আপনার 52 দিনগুলো, যারা এই বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিচ্ছেন তাদের 52 দিনগুলো আছে, সেখানে কিন্তু এই জিনিসগুলো আপনি কিছুটা পাবেন এবং গুরুত্বপূর্ণ। এর বাইরেও যারা যে কোনো পরীক্ষা, যে কোনো জায়গাতে পরীক্ষা যারা দিতে চান, প্রতিযোগিতামূলক পরীক্ষা, সে যে ধরনের পরীক্ষা হোক না কেন, এইখান থেকে আপনার প্রশ্ন পরীক্ষা আসার সম্ভাবনা অনেকখানি বেশি। সো আসবে। তো সেখানে যাওয়ার আগে আমি একটা বিষয় আপনাদের সাথে একটু শেয়ার করতে চাই। দেখতে পাচ্ছি লাইভে যুক্ত আছেন 26 জন, একটু আগে দেখলাম 36 জন, 10 জন আসা যাওয়া করছেন, করতে থাকেন, আসা যাওয়া করতে থাকেন, কোনো সমস্যা নাই। কিন্তু কথা হচ্ছে শেয়ার করেছেন দেখতেছি মাত্র 10 জন। কেন রে ভাই, বাকি মানুষগুলো শেয়ার করলে কি হয়? শেয়ার করেন না, কাছের মানুষ তো, শেয়ার করেন, সবাই দেখুক। ওকে, 28 জন মানুষ, 28টা শেয়ার তো আশা করতে পারে নাকি? মোবাইলের ঠিক নিচে বাটন হচ্ছে শেয়ার অপশন, শেয়ারটা করে দেন না, সবাই দেখুক। আমি তো সবার জন্য শেখাতে চাই, আমি তো নির্দিষ্ট কারো শেখাচ্ছি না ক্লাসে। সো যত বেশি মানুষ দেখবে, যত বেশি মানুষের এঙ্গেজমেন্ট বাড়বে, তত বেশি আমার প্রচারণাটা বাড়বে। ওই যে এক সময় দেখেন না, ভোটের সময় যখন ছিল, তখন বলতো যে একটি ভোটের মূল্য আছে, ভোট দিয়েন না যাকে তাকে, এরকম স্লোগান ছিল না? আমার ভাই তোমার ভাই, ওই যে অমুক ভাই তমুক ভাই, তারপর অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, বলে না? দেখা গেল বাপ ভোটে দাঁড়াইছে, ছেলে মাইকিং করতেছে, আমার ভাই তোমার ভাই অমুক ভাই অমুক ভাই, মানে বাপ ভোটে দাঁড়াইছে, ছেলে মাইকিং করতেছে, ছেলে কি বলতেছে? আমার ভাই তোমার ভাই। বিষয়টা ইন্টারেস্টিং না? যাই হোক, ওইদিকে যাই পরে, তার আগে আসেন কয়েকটা জিনিস আপনাদের শেখায়, খুবই গুরুত্বপূর্ণ বিষয়, মনে রাখবেন, ঠিক আছে? প্রথমে জাতির পিতা উপাধি। জাতির পিতা, জাতির পিতা কিন্তু একটা উপাধি। এই এই যে উপাধিগুলো বলতেছে, এটা কিন্তু বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা যারা দিচ্ছেন তাদের জন্য কিন্তু 52 দিনগুলো আছে না, খুব গুরুত্বপূর্ণ, এবং সাধারণ জ্ঞানের জন্য খুব গুরুত্বপূর্ণ। বুঝতে পারতেছেন, প্রতিটা যারা যে পরীক্ষা দেন না কেন খুব গুরুত্বপূর্ণ। শেষ, জাতির পিতা এটা হচ্ছে সাংবিধানিক স্বীকৃতি। সাংবিধানিক স্বীকৃতি। ঘটনা হচ্ছে মাঝে মাঝে আমার বানান লিখতে লিখতে সহজ বানানো মাথার মধ্যে আসে না, ভুল হয়ে যায়। হ্যাঁ, তো বানান টানান যদি ভুলভাল লিখে থাকি তা আন্তরিকভাবে দুঃখিত। এটা সাংবিধানিক স্বীকৃতি, সংবিধানের 4-এর ক অনুচ্ছেদে বিষয়টিকে যোগ করা হয়েছে এবং এটি সংবিধানের 15তম সংশোধনীর মধ্য দিয়ে, 15তম সংশোধনী। এই যে উত্তরগুলো পেয়ে গেছেন। জাতির পিতা উপাধিটা হচ্ছে কি? এটা হচ্ছে সাংবিধানিক স্বীকৃতি। সংবিধানের কত নম্বর অনুচ্ছেদ? 4-এর ক। আচ্ছা, বাংলাদেশের সংবিধানের মোট অনুচ্ছেদ কতগুলা? মনে রাখবেন, বাংলাদেশের সংবিধানের মোট অনুচ্ছেদ হচ্ছে 153টি। কতটি বলেন তো? 153টি। এই 153টি অনুচ্ছেদ কিভাবে মনে রাখতে হয় সে বিষয়টা নিয়ে কিন্তু আপনাদের সাথে আমি একটা ক্লাস করাবো, এবং আশা করছি ওই ক্লাসটা করলে যে কিভাবে 153 অনুচ্ছেদ মনে রাখতে পারবেন সংবিধানে, সে বিষয়টি বুঝতে পারবেন। তো যাই হোক, এই যে 4-এর ক-তে 15তম সংশোধনীর মধ্য দিয়ে জাতির পিতা এই যে সাংবিধানিক স্বীকৃতিটা প্রতিষ্ঠা করা হয়েছিল। বিষয়টা এখানে শেষ। আসেন পরের অপশনে যাই। এবার আসেন জাতির জনক। জাতির জনক, ঠিক আছে?
এবার আসেন জাতির জনক। জাতির জনক, এই যে লেখেন জাতির জনক, জাতির জনক, জাতির জনক, জাতির জনক হচ্ছে আহসানুল হক হাসান বলেছে বঙ্গবন্ধু জাতির জনক, সবকিছু বলেছেন। ভাই আপনি বলেছেন শুধু সাল 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 বললে হবে না, তারিখ সহকারে, ইভেন কে বলেছে সেগুলো লাগবে। আর জাতির জনক, জাতির জনক উপাধি দিয়েছিল আসম আব্দুল রব, আসম আব্দুর রব, রব 3 মার্চ। কত তারিখে বলেছে? 3 মার্চ 1971 সালে। কোথায়? পল্টন ময়দানে। দেখছেন, ডিটেলসে সব বলে দিলাম। পল্টন ময়দানে, পল্টন ময়দানে, হ্যাঁ পল্টন ময়দানে। দেখছেন, জাতির জনক তাহলে উপাধি কে দেয়? আসম আব্দুল রব দেয়। কত তারিখে দেয়? 3 মার্চ। কত সাল? 1971 সাল। ওকে কোথায় দেওয়া হয়েছিল? পল্টন ময়দানে। বোঝা গেল কি বলছি? দেখেন ডিটেলসে বলছি, যদি কিছু আসে এর মধ্যে থেকে আসবে। এই যে এত ডিটেলসে যে বলতেছি, এত রাতে বেলাতে ক্লাস নিচ্ছি, যারা ক্লাস করতেছেন তারা যদি ট্রিট না দিয়েছেন আমাকে, তাহলে কিন্তু আর ক্লাস করাবো না। আর হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ব্যবসা বাণিজ্যের কথা একটু বলে রাখি, ভর্তি চলতেছে সাধারণ জ্ঞানে, বাংলাতে ভর্তি নিচ্ছি। যদি কারো প্রয়োজন থাকে জব প্রিপারেশনের জন্য অথবা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য, অবশ্যই যোগাযোগ করতে পারেন। হ্যাঁ, ভালো না লাগলে ক্লাস করাবো না, যদি ভালো লাগে করবেন, যদি ভালো না লাগে করতে হবে না, ভর্তি হওয়া লাগবে না। ঠিক আছে? ওকে, এবার আসেন জাতির জনক হয়ে গেল। তারপরে আসেন বঙ্গবন্ধু। কি বলছে বলেন তো এবার? বঙ্গবন্ধু উপাধি কে দিয়েছিল, কখন দিয়েছিল, কিভাবে দিয়েছিল, সে কোথায় দিয়েছিল, সে বিষয়টি নিয়ে আলোচনা করব। বঙ্গবন্ধু দিয়েছিলেন তোফায়েল আহমেদ। তোফায়েল, তোফায়েল আহমেদ। কে দিয়েছিলেন? তোফায়েল আহমেদ। কখন দিলেন? 23 ফেব্রুয়ারি। 23 ফেব্রুয়ারি, 23 ফেব্রুয়ারি 1968 সাল না, 1969 সাল। মনে যেন থাকে। হ্যাঁ, কোথায়? ওই যে বর্তমান নাম সোহরাওয়ার্দী উদ্যান, আগে নাম কি ছিল? রেস কোর্স ময়দান। রেস কোর্স ময়দানে। তাহলে রেস কোর্স ময়দানে, রেস কোর্স ময়দানে 23 ফেব্রুয়ারি 1969 সালে তোফায়েল আহমেদ উপাধি দিয়েছিলেন বঙ্গবন্ধু। মনে থাকবে কি বলছি? বিষয়টা খুব বেশি গুরুত্বপূর্ণ, আশা করছি বিষয়টা আপনাদের খুব কাজে লাগবে। মনে যেন থাকে। এরপরে আসেন, পড়ে গেল যে 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি। 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি, 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি। হাতের লেখা চমৎকার সুন্দর, অতি সুন্দর। বুঝতে পারতেছেন? বুঝে না পারলে ধরে নেবেন, সমস্যা নাই। অবশ্যই এই লেখার জন্য নোবেল পুরস্কার দিতে চাইছিল সাহিত্যে, আমি নেই, কারণ এইরকম লেখার জন্য যদি নোবেল পুরস্কার নেই, পরবর্তীতে দাবি দ্বারা আবার অনেকে হইতে পারে। যাই হোক, 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি এই উপাধি দিয়েছিল বিবিসি, ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশন। চাপাইয়ের মতো স হয়ে গেছে না? ওই যে চাপাই ভাষায় মানুষ কথা বলে না, যে ধরেন আমি বলছি যে আজকের সবার সম্মানিত সভাপতি, তাই না? ওরা চাপাইয়া যারা, তারা উচ্চারণ করে কিভাবে দেখেন, বলবে আজকের সবার সম্মানিত সভাপতি। আজকের সবার সম্মানিত সভাপতি। এই তো ছয় একটা ঝামেলা আছে। বিবিসি কত সালে? 2004 সালে। এইখানে 4 লিখছি, কিন্তু আবার এখানে এখানে ইংরেজি লিখছি না, ওইখানে মনে করেন না যে আবার বাংলিশ লিখে ফেলছি। 4 লিখে ফেলতে, সব ইংরেজি, টোটালটা ইংরেজি লিখছি। তাহলে 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি উপাধি কে দিয়েছিল? বিবিসি। কত সালে? 2004 সালে। শেষ, একটা জরিপ হয়েছিল, সে জরিপ আর কি। হ্যাঁ, তো তারপরে আসেন পোয়েট অফ পলিটিক্স, রাজনীতির কবি। কি বলা হয়েছে বলেন তো? পোয়েট, POET, পোয়েট অফ পলিটিক্স, PO পলিটিক্স, TICS। বানান ভুলিলে কেউ কিছু বলেন না, ম্যান ইজ মর্টাল, মানুষ মাত্রই ভুল হয়, জানেন তো নাকি? আচ্ছা, পোয়েট অফ পলিটিক্স, এটাকে বলা হচ্ছে রাজনীতির কবি। রাজনীতির কবি, পোয়েট অফ পলিটিক্স হচ্ছে রাজনীতির কবি। এই উপাধিটা একটা পত্রিকা দিয়েছিল, নাম হচ্ছে নিউজ উইক। নিউজ উইক, এই নিউজ উইক পত্রিকা বলেছিল পোয়েট অফ পলিটিক্স বা রাজনীতির কবি কাকে? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে।
আশা করছি আপনাদের এই বিষয়টি খুব বেশি কাজে লাগবে। দেখছেন, ক্লাস করতেছেন 31 জন, মান সম্মান থাকে সব গেল। ক্লাস করতেছেন 31 জন, শেয়ার করছেন মাত্র 13 জন। কিছু বলবো না, ক্লাস করেন, করে যান, সারা জীবন খালি ফ্রি ক্লাস করে দেন। ফ্রির উপরে কতকাল চলবেন? এই জন্য বলতেছি, কোর্সে ভর্তি চলতেছে, টাকা পয়সা দিয়ে ভর্তি হয়ে তারপরে ক্লাসগুলো করবেন, বুঝলেন? এরপরে আসেন, এই আপনাদের সাথে মজা করতেছি, রাত অনেক গভীর তো এই জন্য ভাবলাম যে শুধু একা একা আসি, এই থাকলে কেমন লাগে না, তাই সঙ্গী সাথী মানে আপনাদেরকে সাথে করে নিয়ে এই যে আজকে ক্লাস শুরু করছি। তো যাই হোক, যেগুলো বলছিলাম এই বিষয়গুলো খুব গুরুত্বপূর্ণ, কারণ এই বিষয়গুলো আপনারা দেখবেন, দেখলে পরীক্ষায় কমন পেয়ে যাবেন, খুব স্বাভাবিক। তো মোটামুটি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে আমরা সব কিছু বলে দিয়েছি। তবে যদি জন্মসাল মৃত্যুসাল আমরা বলি, 1920 সালের 17ই মার্চ, আর 1975 সালের 15ই আগস্ট উনি শহীদ হন সপরিবারে। ঘটনা হচ্ছে এখানে এই 17ই মার্চ হচ্ছে জাতীয় শিশু দিবস, এখানে দুইটা দিবস আছে তার তারিখের সাথে, জাতীয় শিশু দিবস। তাহলে জাতীয় শিশু দিবস কবে বলেন তো? 17ই মার্চ। আবার এই 15ই আগস্ট হচ্ছে জাতীয় শোক দিবস। এটা কি বলেন তো? এটি হচ্ছে জাতীয় শোক দিবস। এটি হচ্ছে জাতীয় শোক দিবস। তাহলে জাতীয় শোক দিবস কবে? 15ই আগস্ট। জাতীয় শিশু দিবস কবে? 17ই মার্চ। আশা করছি বিষয়টা আপনাদের কাজে লাগবে। অনেকে জানতেন, বিষয়টাকে আমি আরেকবার রিমাইন্ড করে দিলাম যেন আপনাদের বিষয়টা মনে থাকে। তো যাই হোক, এই বিষয় ছিল। সাধারণ জ্ঞান পড়ালাম না। আচ্ছা, সাধারণ জ্ঞানের মাঝখানে একটু আসেন তো, বাংলা আলোচনা করি। আসেন, উপসর্গ নিয়ে একটা আলোচনা করি। উপসর্গ, ঠিক আছে, উপসর্গ। আচ্ছা বলেন তো, উপসর্গ কাকে বলে? উপসর্গ কি? আমি সময় যেহেতু কম, যেহেতু অনেক রাত হয়ে গেছে, সুতরাং চলেন আমি শুরু করি। উপসর্গ হচ্ছে একটি অব্যয়সূচক শব্দাংশ যা শব্দের শুরুতে যুক্ত হয়ে নতুন অর্থ প্রকাশ করে। নিজে নিজে কিন্তু অর্থ প্রকাশ করতে পারেনি। যেন আপনি যেমন নিজে নিজে স্বয়ংসম্পূর্ণ, যা ইচ্ছে তাই করতেছেন, যেমন আপনি ইচ্ছা মতো করতেছেন। আচ্ছা, সংবিধানের 39-এর 2 নম্বর অনুচ্ছেদে কিন্তু বলা হয়েছে যে চিন্তা ও বিবেকের স্বাধীনতার কথা। দেখেন, আপনি চিন্তা যা ইচ্ছে তাই করতে পারেন, বিবেকটা ভাবনার ক্ষেত্রেও এটা কাজ করে, আপনি যা ইচ্ছে তাই ভাবতেও পারেন। তো যাই হোক, আপনি তো সর্বময় ক্ষমতার অধিকারী, কারণ প্রজাতন্ত্রের সকল ক্ষমতার উচ্চ তো জনগণ, সংবিধান বলছে এটা। তো যাই হোক, উপসর্গ নিয়ে আপনি কাকে বলে সে বিষয়ে ভাবতেই পারেন, কিন্তু ওই যে আপনি যা ইচ্ছে তাই ভাবতে পারেন, যার সাথে তার সাথে যুক্ত হতে পারেন, কিন্তু উপসর্গ কিন্তু নিজে নিজে আপনার মতো ভাবতে পারে না। মানে এই কিন্তু নিজে নিজে অর্থ প্রকাশ করতে পারে না, কারো না কারোর সাথে যুক্ত হয়ে অর্থ প্রকাশ করে। তাহলে কি বলছি? মোট কথায় উপসর্গ একটা অব্যয়সূচক শব্দাংশ যা শব্দের শুরুতে যুক্ত হয়ে নতুন অর্থ প্রকাশ করে, এটা উপসর্গ। পরীক্ষায় এখান থেকে কি প্রশ্ন আসতে পারে? পরীক্ষা আসতে পারে উপসর্গ কত প্রকার, কত প্রকার আসতে পারে প্রশ্ন। কত প্রকার? উপসর্গ হচ্ছে মূলত 3 প্রকার। কত প্রকার? 3 প্রকার। 3 প্রকারে কি কি আসেন দেখি। এক, আচ্ছা উপরে লিখি না, নিচে লিখলে দেখা যাচ্ছে, দেখতে পাবেন অনেক সময়। 3 প্রকার উপসর্গ বলেছি, আসেন লিখি। 1, খাঁটি বাংলা উপসর্গ। খাঁটি বাংলা উপসর্গ। খাঁটি বাংলা উপসর্গ মনে রাখবেন কতটি পরীক্ষা আসে কিন্তু? 21টি। কতটি? 21টি। খাঁটি বাংলা উপসর্গ কতটি? 21টি। পরীক্ষা কিন্তু এটিও আসে যে খাঁটি বাংলা কতটি। এই খাঁটি বাংলা কতটি? 21টি। পরে আসেন 2, তৎসম উপসর্গ বা সংস্কৃত উপসর্গ হচ্ছে, তৎসম বা সংস্কৃত যাই বলে না কেন, 20টি। এটা 21টি, ঠিক আছে। 3, বিদেশি উপসর্গ। এই বিদেশি উপসর্গের মধ্যে ভাগ আছে 3টা, ক, খ, গ। ক হচ্ছে আরবি উপসর্গ। খ হচ্ছে ফার্সি। ওহ, কি সুন্দর হাতের লেখা, ফার্সি। আর গ হচ্ছে ইংরেজি। দেখছেন, নিজের হাতের লেখা আপনারা প্রশংসা করছেন না তো কি হয়েছে? নিজের হাতের লেখা নিজেই করতেছে, কি দেখা যাচ্ছে না? সুজন ভাই কি বলেন এসব কথা? বুঝতে পারা যাচ্ছে না, দেখা যাচ্ছে না, এই কেমনে হইলো? ঝামেলা ফিনিশ একদম। এবার পরীক্ষায় প্রশ্ন আসে, নিচের কোনটি খাঁটি বাংলা উপসর্গ নয়? সহ্য হয়? খাঁটি বাংলা উপসর্গ নয়, সহ্য হওয়ার মধ্যে প্রশ্ন কিন্তু এটা না।
তাহলে 21 এই প্রশ্নের উত্তর যদি আপনি দিতে চান তাহলে কিন্তু আপনাকে 21টি মনে রাখা লাগবে যে কোন 21টি খাঁটি বাংলা উপসর্গ, তাহলে আপনি বলতে পারবেন যে নিচের কোনটি খাঁটি বাংলা উপসর্গ নয়। কেমন হয়ে গেল না বিষয়টি? সহজ। এই 21টি উপসর্গ মুখস্থ করে ফেলবেন একবারে, আমার মতো বলবেন। দেখেন 21টি উপসর্গ খুবই দ্রুত বলার চেষ্টা করবেন, তাহলে দেখবেন যে খুব সহজ আপনি বিষয়টাকে বলতে পারছেন। কিভাবে বলবেন? লাইন কি ডিসকানেক্টেড হয়ে গেল নাকি? তাই তো মনে হচ্ছে। ওকে, এবার ঠিক আছে। 21টি উপসর্গ বলবেন কিভাবে? বলবেন প্রপর অপসরণী না সরি কোনটা বলতেছি, তৎসম সংস্কৃত বলে ফেলছি না, খাঁটি বাংলায় যে 21টি সেই 21টি বলি। অ অঘা অজ অনা আ আর আ না বিতিউন কতকনি পাতি বিভর রাম শশা সুহা। শেষ, খুবই সহজ। আরেকবার বলি, দেখেন এই খাঁটি বাংলা উপসর্গ হচ্ছে 21টি। কয়টি? 21টি। কি কি? অ অঘা অজ অনা আ আর আন আব ইতি উন কত কু নি পিত পাতি বিভ রাম শশা সুহা। এটাকে সুপার স্পিডে বলার চেষ্টা করবেন, তাহলে দেখবেন যে আরো বেশি ভালো মনে থাকবে। অঘজনা আ আর আনা বিতি উন কত কুনি পাতি বিভ রাম শশা সুহা বলে ফেলবেন, তাহলে দেখবেন যে খুব দ্রুত মনে রাখার চেষ্টা করবেন, তাহলে এটা মনে থাকবে। এবার তৎসম বা সংস্কৃত উপসর্গ হচ্ছে 20টি। কোন 20টি উপসর্গ? এটি আরো সহজ। প্রপর অপসমনি উন অপনির দুর্বি অধি সু উৎপরি প্রতি অতি অভি অপি উপা। হয়ে গেল 20টি। তৎসম হয়ে গেল 20টি, খাঁটি বাংলা হয়ে গেল 21টি। এখন যদি পরীক্ষায় প্রশ্ন আসে নিচের কোনটি তৎসম উপসর্গ নয়, নিচের কোনটি খাঁটি বাংলা উপসর্গ নয়, তাহলে মনে মনে আপনি একবার পড়ে নেবেন যে অ অঘা অজনা আ আর আনা বেতিউন কোত কুনি পাতি বিভর রাম শশা সুহা। তাহলে দেখবেন যে বিষয়টা হয়ে গেছে। হ্যাঁ, খাতায় কি লেখা কি সত্যি বোঝা যাচ্ছে না? নেটওয়ার্কের মনে হয় সমস্যা, বুঝলেন? এই জন্য মনে হয় সমস্যা হচ্ছে, তাছাড়া তো সমস্যার কথা না। আমি তো ক্লিয়ার দেখতে পাচ্ছি, আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করতেছি, আমার কোনো ঘাটতি নাই কিন্তু। হ্যাঁ, আমি কিন্তু আমার এই মোবাইল থেকে, যে মোবাইল থেকে লাইভে আছি, এখান থেকে কিন্তু একদম পরিষ্কার দেখা যাচ্ছে। হ্যাঁ, সমস্যা তো হচ্ছে না। যাই হোক, আপনি এই বিষয়টা দেখবেন, দেখে আশা করি আপনাদের খুব কাজে লাগবে। তো এখানে বিদেশি উপসর্গ 3টা আছে, আরবি উপসর্গ আমখাস লাগর 4টা পাই, ইংরেজি উপসর্গ হাফফুল হেডসাপ এখানে আমরা 4টা দেখতে পেয়েছি, ফার্সি উপসর্গ 7-8টা আছে। এর মধ্যে নিমটা বেশি গুরুত্বপূর্ণ, নিম কদ বে এসব গুরুত্বপূর্ণ, তবে নিমটা বেশি গুরুত্বপূর্ণ দেখবেন। তো এই যে উপসর্গ থেকে কিন্তু আপনাকে খাঁটি বাংলা গোষ্ঠী, তৎসম 20টি বিদেশি উপসর্গের মধ্যে যেগুলো আরবি ফার্সি ইংরেজি রয়েছে সেগুলো কিন্তু আপনাকে মনে রাখতে হবে, তাহলে কিন্তু উপসর্গ থেকে আপনার 1 নম্বর পরীক্ষা আসার সম্ভাবনা কিন্তু অনেকখানি বেশি। এবং উপসর্গ থেকে যদি পরীক্ষায় কোনো কিছু আসে তবে এই বিষয়গুলো থেকে কিন্তু দেওয়ার সম্ভাবনা কিন্তু সবার আগে। ঠিক আছে? তারপরে উপসর্গে অনেক রকম প্রশ্ন হয় যে কোনটা কোন অর্থে ব্যবহার করা হয়েছে, সেই বিষয়টিতে আমরা আরো আলোচনা করতে পারি পরবর্তীতে। কিন্তু তার আগে কোনটি খাঁটি বাংলা উপসর্গ, কোনটি তৎসম বা সংস্কৃত উপসর্গ, এই বিষয় কিন্তু আপনাকে মনে রাখতেই হবে, মুখস্থ রাখতেই হবে। যদি মুখস্থ রাখতে পারেন তাহলে পরীক্ষার হলে কিন্তু 100-তে 100, আর না হলে 100-তে 0। সামনের 1 আর 0 আগেই ডিলিট। এইবার মনে হয় দেখা যাচ্ছে পরিষ্কার, তাই না? হ্যাঁ, আমি চেষ্টা করেছিলাম। যাই হোক, সবাই দেখতে পাচ্ছেন, খুব ভালো লাগছে যে সাথে আছেন, আমাকে উৎসাহ দিচ্ছেন, অনুপ্রেরণা দিচ্ছেন। আপনাদের জন্যই কিন্তু আমি, আপনারা ছাড়া কিন্তু আমি মোটেও না। যাই হোক, আজকে এই উপসর্গ পর্যন্ত এখান পর্যন্ত রাখি। পরবর্তীতে আমরা আরও নতুন কোনো বিষয় নিয়ে পরবর্তী লাইভ ক্লাসে আপনাদের সাথে আমি হাজির হব। তবে লাইভ শেষ করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, সেটা হচ্ছে যারা লাইভে যুক্ত হয়েছেন তারা যদি কষ্ট করে একটু শেয়ার করে দেন তাহলে ভালো লাগবে আর কি। না করে দিলেও সমস্যা নাই, গরিব হলে অবস্থা ভালো আর কি। সে পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন। পরবর্তী লাইভ ক্লাসে আবার দেখা হবে। আর যদি কারো সাধারণ জ্ঞান এবং বাংলা নিয়ে কোনো প্রবলেম থাকে অবশ্যই আমার সাথে শেয়ার করতে পারেন। আমি অবশ্যই আমার জায়গা থেকে সর্বোচ্চটুকু চেষ্টা করবো এবং সলভ করার চেষ্টা করব। আর বাংলা সাধারণ জ্ঞান ব্যাচে ভর্তি চলছে, যদি কেউ অ্যাডমিশনে ভর্তি হতে চান কোনো সমস্যা নাই। আবার যদি কারো বিসিএসে অনেকে পড়ছেন, যদি কেউ নতুন যুক্ত হতে চান, তবে হ্যাঁ, নতুন বিসিএসে কোনো ব্যাচ নাই, নতুন বিসিএসের ব্যাচে ভর্তি বন্ধ। ইভেন বাংলা নতুন বিসিএসের ব্যাচে ভর্তি বন্ধ। যেগুলো স্টুডেন্ট আছেন যারা নতুন ভর্তি হতে চান তাদের সাথে পুরাতন যে স্টুডেন্টগুলো আছে তাদের সাথে আপনারা ক্লাস করতে পারবেন। কারণ নতুন ব্যাচ আমি বিসিএসের জন্য অনলাইনে করতে যাচ্ছি না, কারণ আমি বিভিন্ন রকম প্রেশারে পড়ে গেছি, শারীরিকভাবে বিভিন্ন অসুস্থ, যার কারণে নতুন নিতে যাচ্ছি না। তবে যদি কেউ বিশেষ জন্য সাধারণ জ্ঞান বাংলার জন্য ইন্টারেস্টেড হন বা প্রাইমারি পরীক্ষা তার জন্য, তো আমার প্রিভিয়াস যে ব্যাচগুলো রয়েছে তাদের সাথে আপনাকে আমি অ্যাড করে দেবো, সেখানে আপনি ক্লাস করতে পারবেন। সবাই খুব ভালো থাকবেন। পরবর্তী ক্লাস আবার দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, সবাইকে শুভরাত্রি।